কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে বাংলা মাইনর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। মূলত তোমাদের যে বাংলা মাইনরের সিলেবাস দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি অনুসারে, সেখানে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ এবং ভাষাতত্ত্ব। মাইনর পেপারের ক্ষেত্রে তোমাদের যে লিখিত পরীক্ষা হতে চলেছে অর্থাৎ 60 নম্বরের পরীক্ষা, তারই মূলত আজকে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের বিশেষ গুরুত্ব সহকারে এবছর পড়তে হবে তাই নিয়ে আজকের আলোচনা। শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নই নয়, কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা এবছর তীব্রভাবে রয়েছে এবং কোন অধ্যায়টা তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। আমরা জানি মাইনর পেপার বা যারা জেনারেল পেপারে পড়ছো তাদের কিন্তু পড়াশোনার চাপটা তুলনামূলকভাবে কম নিজেরাই মনে করো তোমরা, কিন্তু সেটা কিন্তু নয়। তোমাদের কিন্তু মেজরের মতনই মাইনরের যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু লিখিত আকারে পরীক্ষা দিতে হবে, যেখানে কিছু প্রশ্নের সম্মুখীন কিন্তু তোমাকে হতে হচ্ছে। আজকে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু অনেকেই কিন্তু আমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বিভিন্ন কাজের সঙ্গে এই মুহূর্তে বা এই সময়টায় যুক্ত রয়েছে, তাদের কাছে কিন্তু সেভাবে পুরো সিলেবাসটা কমপ্লিট করাটা সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। তাই জন্যই কিন্তু মূলত সাজেশনগুলো তৈরি করা। এবং আমার মতে মনে হয় যদি কারোর হাতে সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো করে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার প্রত্যেকটা অংশ পড়ে নিয়ে তারপরে কিন্তু সাজেশনের দিকে এগোবে। কিন্তু যাদের হাতে সময় নেই তারা কিন্তু এই সাজেশনটাকে দেখে ফলো করে যদি পড়তে পারো তাহলে কিন্তু অবশ্যই আমার ধারণা উপকৃত হবে। বিগত বছরেও যে মেজর এবং মাইনর পরীক্ষা হয়েছে তাতেও কিন্তু যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল তাতে কিন্তু তখনকার সময়ের ছাত্রছাত্রীরা, তোমাদের দাদা দিদিরা অবশ্যই উপকৃত হয়েছিল। আশা করছি তোমরাও কিন্তু উপকৃত হবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটার দিকে এগিয়ে যাই। তার আগে বলবো, ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছাত্রছাত্রীদের জন্য বাংলা মাইনর পেপারে প্রথম সেমিস্টারে তোমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, এখানে লেখা রয়েছে তোমাদের যে বাংলা মাইনর পেপারে সিলেবাস রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। সেই অংশ থেকে প্রাচীন বাংলা সাহিত্যের আদিতম যে নিদর্শনটি রয়েছে অর্থাৎ চর্যাপদ, এই অংশটা কিন্তু তোমাদের এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমি তোমাদের জন্য এখানে কিন্তু চর্যাপদ অংশটাকে লাল কালি দিয়ে লিখে রেখেছি এবং তার পাশে দেখো 4টে স্টার দিয়ে রেখেছি। এটার অর্থ কি? যেহেতু বিগত বছরে মাইনর পেপারের পরীক্ষায় চর্যাপদ অংশ থেকে কোনো প্রকার বড় প্রশ্ন আসেনি, তাই এবছর কিন্তু খুব সম্ভাবনা এই অংশ থেকে এবছর 10 নম্বরের প্রশ্ন কিন্তু একটা আসার তীব্র সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের তো 2 নম্বরের এসএকিউ 2 নম্বর এগুলো করতেই হচ্ছে, তার সঙ্গে অবশ্যই কিন্তু 10 নম্বরের জন্য চর্যাপদ অংশটা খুব গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হচ্ছে চর্যাপদ অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে। আমার মতে 3টে প্রশ্ন এবছর কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন বলছে চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের সাহিত্যিক মূল্য বা যেটাকে আমরা সাহিত্যিক অবদানও বলে থাকি, অথবা কাব্যমূল্য বিচার করো। এটা দিতে পারে। দেখো, এটার পাশে আমি স্টার দিয়ে রেখেছি 4টে। দ্বিতীয় প্রশ্ন যেটা চর্যাপদ অংশ থেকে পড়বে সেটা হচ্ছে বাংলা সাহিত্যে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কতখানি, অর্থাৎ চর্যাপদের ঐতিহাসিক মূল্য। এবং পড়বে যেটা খুব ইম্পর্টেন্ট, চর্যাপদে বর্ণিত সমাজচিত্র। এটা কিন্তু দেওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে, তাই বলবো সব থেকে বেশি কিন্তু গুরুত্বের সঙ্গে তোমরা এই চর্যাপদের সমাজচিত্রটা পড়বে। এবং শর্ট কোশ্চেনের জন্য তোমরা এই যে চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করে, বাংলা প্রাচীনতম সাধন সঙ্গীতের সূত্রপাত হয় কোথা থেকে, এরকম ধরনের প্রশ্নগুলো চর্যাপদ থেকে দেখে রাখবে। এরপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বড়ুচণ্ডী দাসের লেখা মধ্যযুগের বাংলার সাহিত্যিক নিদর্শন। এই অংশ থেকে যেহেতু গত বছর 10 নম্বরের প্রশ্ন এসে গেছে, তাই একটা সম্ভাবনা রয়েছে এটা 2 নম্বরে তো আসছেই, তার সঙ্গে সঙ্গে 5 নম্বরেও কিন্তু থাকতে পারে। এবার এখান থেকে তোমরা কি কি পড়বে? প্রথমে পড়বে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন। কাব্যটির খণ্ডবিন্যাস অর্থাৎ যে 13টি খণ্ড রয়েছে সেই খণ্ডবিন্যাসটা ভালো করে পড়বে, একদম প্রথমে জন্মখণ্ড থেকে শেষ রাধাবিরহ পর্যন্ত। বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব বাংলা সাহিত্যের ইতিহাসে এই প্রশ্নটা পড়বে। দ্বিতীয় প্রশ্ন হিসেবে পড়বে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কি নাট্যগীতি কাব্য বলা যায়, বা বলতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ বিশ্লেষণ করো। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে নাটকের যে বিভিন্ন গুণাবলী রয়েছে
সেগুলো যে বর্তমান রয়েছে তা আলোচনা করতে দিতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এছাড়াও পড়বে তোমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লৌকিক জীবন বা সমাজচিত্র বা জীবনবোধ, তিনটে প্রশ্ন কিন্তু আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, একটাই উত্তর, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র বর্ণনা। এটা লোকায়ত জীবনও দিতে পারে। ঠিক আছে, এই গেল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে। এরপর রয়েছে আমাদের অনুবাদ সাহিত্যের ধারা, যেখানে আমরা মালাধর বসুর ভাগবত, কৃত্তিবাসী রামায়ণ এবং কাশিদাসী মহাভারতের কথা পাচ্ছি। এই অধ্যায় থেকেও গত বছর কিন্তু 10 নম্বরের বড় প্রশ্ন চলে এসেছে, তাই এবছর কিন্তু 5 এবং 2 নম্বরে আসার সম্ভাবনাটা রয়েছে। আর সেক্ষেত্রে তোমরা অনুবাদ সাহিত্য থেকে বাংলার রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে, অর্থাৎ কৃত্তিবাস ওঝার কথা এখানে বলা হচ্ছে, অনুবাদ ধারায় তার কৃতিত্বের পরিচয় দাও, অর্থাৎ কৃত্তিবাসী রামায়ণের অনুবাদ সাহিত্য ধারায় অবদানটা পড়বে। দ্বিতীয় পড়বে মালাধর বসুর ভাগবত, এবছর ভাগবতটা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মালাধর বসুর ভাগবত অনুবাদ গ্রন্থের নাম কি, তার উপাধি কি ছিল, উক্ত গ্রন্থ রচনায় তার কৃতিত্ব আলোচনা করো। 4 দাগের প্রশ্ন বলছে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ বা এর বাঙালির পরিচয় দাও বা বাঙালি আনার পরিচয় দাও। এই যে জনপ্রিয়তার কারণ, এটা কিন্তু দিতে পারে তোমাদের, ঠিক আছে? তাই সেভাবে বলছি যে জনপ্রিয়তার কারণটা কিন্তু একটু দীর্ঘভাবে দেখে রাখবে। এবং শেষে পড়বে রামায়ণের অনুবাদ রচনায় কৃত্তিবাস রামায়ণের মৌলিকতা, অর্থাৎ কি কি মৌলিক জিনিস তিনি পূর্বের যে মূল সংস্কৃত রামায়ণ রয়েছে সেখান থেকে আলাদা করে নিজের মতো করে মৌলিকতার ছাপ রেখেছেন, সেই মৌলিক দিকগুলো কিন্তু আলোচনা করতে দিতে পারে। এরপর আছে বৈষ্ণব পদাবলী, এটাও দেখো আমি লাল কালি দিয়ে লিখে রেখেছি, অর্থাৎ বৈষ্ণব পদাবলী থেকেও কিন্তু এবছর একটা প্রশ্ন তীব্রভাবে আসার সম্ভাবনা রয়েছে 10 নম্বরে। দেখো 10 নম্বরে তোমাদের মোটামুটিভাবে 2টো প্রশ্ন লিখতে হয়। আমি তোমাদের 3টে চ্যাপ্টার বলছি, ওর মধ্যে থেকে আশা করি প্রশ্ন থাকবে এবং সেখান থেকে পড়ে গেলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। প্রথমে বললাম চর্যাপদ, দ্বিতীয় বলছি বৈষ্ণব পদাবলী। এই অংশটাও কিন্তু 10 নম্বরের প্রশ্নের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবছর। প্রথম প্রশ্ন দেখো, বলছে প্রাক চৈতন্য যুগের যে কোনো একজন পদকর্তা, সেক্ষেত্রে তুমি বিদ্যাপতি বা চণ্ডীদাস যে কোনো একজন পদকর্তার কবি প্রতিভার পরিচয়টা দেখে রাখবে। অথবা বিদ্যাপতি রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, মৈথিল কোকিল কাকে বলে, পদাবলী সাহিত্যে তার অবদান নিরূপণ করো। অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, চৈতন্য পরবর্তী যুগের যে কোনো একজন পদকর্তার কবি প্রতিভার পরিচয় দাও। এখানে চৈতন্য পরবর্তী যুগের পদকর্তা হিসেবে আমরা বলরাম দাস, জ্ঞান দাস এবং গোবিন্দ দাসকে ধরতে পারি। এদের মধ্যে কারোর অবদান কিন্তু বৈষ্ণব পদাবলী সাহিত্যে আসতেই পারে। এরপর চলে যাব আমরা আরও কিছু প্রশ্নের জন্য। সেখানে তোমরা অবশ্যই দেখে রাখবে মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলার সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দিতে পারে ভাব সম্মিলন বা অভিসারের পদে বিদ্যাপতির অবদান দাও। আমাদের যে প্রেম রস পর্যায়ের বিভিন্ন ধারা রয়েছে, আক্ষেপ অনুরাগ, অনুরাগ, মাথুর, বিরহ, তেমনি ভাব সম্মিলন এবং অভিসার, এই দুটো পদের ক্ষেত্রে বিদ্যাপতির কবি কৃতিত্ব বিচার কিন্তু করতে দিতে পারে। এবং শেষে পড়ে রাখবে বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাস সমস্যার পরিচয় দাও। এরপরে একটা রয়েছে তোমাদের যে চ্যাপ্টার, সেটা হচ্ছে চৈতন্য জীবন ও জীবনী সাহিত্য, এটাও একটু ভালো করে দেখে রাখবে। এখান থেকে 5 নম্বর আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবছর। সেক্ষেত্রে তোমরা দেখে রাখবে বাংলায় লেখা শ্রী চৈতন্য জীবনী গ্রন্থগুলি উল্লেখ করে এই ধারা শ্রেষ্ঠ কোনটি এবং কেন, সেই বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো। 2 দাগের প্রশ্নে বলছে চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতাকে তার কৃতিত্বের পরিচয় দাও, অর্থাৎ এখানে আমাদের বৃন্দাবন দাসের কথা বোঝানো হচ্ছে। এরপর যে অংশটা থেকে এবছর একটা তীব্র প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মঙ্গল কাব্য। বিগত বছরের মাইনর পরীক্ষায় কিন্তু মঙ্গল কাব্য অংশ থেকে সেভাবে কোনো প্রশ্ন আসেনি, তাই তোমাদের কিন্তু একটা আসার গুরুতর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তোমরা মনসা মঙ্গলটা ভালো করে দেখে রাখবে এবং চণ্ডী মঙ্গলটা দেখবে। মনসা মঙ্গল কাব্যধারায় একজন উল্লেখযোগ্য কবির কবি কৃতিত্ব বিশ্লেষণ করো। সেক্ষেত্রে তুমি নারায়ণদেব করতে পারো, বিজয়দেব বা বিজয়গুপ্ত করতে পারো, কেতকাদাস ক্ষেমানন্দের অবদানও কিন্তু বিশ্লেষণ করা যেতে পারে এক্ষেত্রে। অথবা তোমাদের কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে ডাইরেক্ট কোনো কবির আলোচনায় দিতে পারে। সেক্ষেত্রে আমি বলে রাখবো তিনটেই কিন্তু একটু ভালো করে পড়ে রাখো, তোমাদের পরীক্ষার কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, হাতে খুব একটা বেশি কিন্তু আর সময় নেই। তাই জন্য বলছি, এই যে 3 জন কবিদের কথা বললাম মনসা মঙ্গল কাব্যের ক্ষেত্রে, নারায়ণদেব, বিজয়গুপ্ত এবং কেতকাদাস ক্ষেমানন্দ, তিনটেই পড়ে রাখো। যে যদি কোনো প্রকারে শুধুমাত্র একজন কবির কবি কৃতিত্ব দেয় তাহলে তুমি নিজের ইচ্ছে মতো লিখতে পারবে, কিন্তু যদি তোমাকে পার্টিকুলারলি বলে দেয় যে কেতকাদাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল কাব্যের নাম কি, তার কবি কৃতিত্ব আলোচনা করো, সেভাবে দিলে কিন্তু একটুখানি প্রবলেমে পড়ার একটা চান্স রয়েছে। তার জন্য বলবো তিনটেই কিন্তু ভালো করে পড়বে বা 3 জনের অবদানটাই পড়ে রাখবে। 2 নম্বর প্রশ্নে রয়েছে মঙ্গল কাব্যের সংজ্ঞা দিয়ে এই কাব্যের বৈশিষ্ট্য এবং উদ্ভবের কারণগুলি লেখো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন।
3 নম্বর, এবছরটায় আসতে পারে অন্নদামঙ্গল কাব্যকে কি নূতন মঙ্গল বা নূতন মঙ্গল কাব্য বলা যায়? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বা রাঢ়ের জাতীয় মহাকাব্য বলার কারণ কি? এছাড়াও দেখে রাখবে ধর্মমঙ্গল কাব্যে যে দুজন কবি রয়েছে, রূপরাম চক্রবর্তী এবং ঘনরাম চক্রবর্তীর অবদান, এটাও একটু দেখে রাখবে। এবং শেষে দেখে রাখবে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কবিকৃতিত্বের পরিচয় দাও। অর্থাৎ এখানে আমাদের কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কবিকৃতিত্বের কথা পড়তে হবে। এটা কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা চণ্ডীমঙ্গল থেকে, এটা কিন্তু একটু ভালো করে দেখবে। এরপরে রয়েছে ইসলামী সাহিত্য, যেখানে শুধুমাত্র একটা প্রশ্ন দেখে রাখলেই হবে, সেটা হচ্ছে আরাকান রাজসভার কবি দৌলত কাজীর কবিকৃতিত্ব এবং লোরচন্দ্রানী এবং সতী ময়নামতির কাহিনী যেটুকুনি রয়েছে সেটা একটু দেখে রাখবে। শাক্ত সাহিত্য থেকে আগেরবার আমাদের কমলাকান্ত ভট্টাচার্য এসে গেছে, তাই এবছর দেওয়ার চান্সটা খুবই কম, কিন্তু যদি দেয় তাহলে কমলাকান্ত ভট্টাচার্যের পরিবর্তে রামপ্রসাদ সেনটা দেবে, তোমরা রামপ্রসাদ সেনটা কিন্তু দেখে রাখবে। এরপর শেষে একটা কঠিন অংশ যেটা আমাদের সকলেরই লাগে, সেটা হচ্ছে ভাষাতত্ত্ব। এখান থেকেও তোমরা 4 থেকে 5টা প্রশ্ন মূলত দেখবে। প্রথম প্রশ্ন বলছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা এবং মাঝখানে আমি লিখতে ভুলে গেছি মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লিখবে, দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন প্রাচীন বাংলা আধুনিক বাংলার কালসীমা উল্লেখ করে নিদর্শনগুলি আলোচনা করো। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ করো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএতে লিপ্যান্তকরণের নিয়মগুলি কি কি, এটা দেখে রাখবে। এবং শেষে দেখবে ভাষার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এই 5টা প্রশ্ন যদি তুমি ভাষাতত্ত্ব অংশ থেকে দেখে যাও তাহলে কিন্তু অবশ্যই একটা না একটা তোমরা অবশ্যই কমন পাবে বলে আমার বিশ্বাস। এইগুলো ছিল মূলত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের বাংলা মাইনর ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ সাজেশনমূলক ভিডিও। আশা করছি এই অংশগুলো থেকে যদি তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে যাও তাহলে কিন্তু উপকৃত হবে। সেক্ষেত্রে আমি তোমাদের আবার একটু রিমাইন্ড করে দিই, মঙ্গল কাব্যের ধারা, বৈষ্ণব পদাবলী এবং তোমাদের যে প্রথমে চর্যাপদ অংশটা রয়েছে, এখান থেকে কিন্তু একটা তীব্রভাবে 10 নম্বরে বড় প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে। এই 3টে অংশ থেকে কিন্তু কোনো প্রশ্নই যদি তুমি বাদ না দাও, এটাই কিন্তু আমার একটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন এই প্রশ্নগুলো কোনোটাই তুমি না ছেড়ে আসো পড়ার ক্ষেত্রে। তো এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু উপকৃত হতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো, এরকম অন্যান্য সাজেশন তোমাদের প্রয়োজন কিনা অবশ্যই জানাবে। এবং এর মধ্যে থাকা কোনো প্রশ্ন যদি তোমার না থেকে থাকে, তোমার কাছে না তৈরি থাকে, তাহলে কিন্তু অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব পরীক্ষার আগে সেটা করিয়ে দেওয়ার। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।